হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় গাউসের সূত্র বা গাউসেস ল। স্থিরতড়িৎবিদ্যায় এটাকে হামেশাই একটা জাদু সূত্র বলা যেতে পারে। কেন জাদু সূত্রের কথা বলছি, লেট মি এক্সপ্লেন। ধরা যাক এখানে কিউ একটা আধান আছে, এই আধানের জন্য আমাকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন বের করতে বলা হলো। তো এটার জন্য গাউসের সূত্রের প্রয়োজন নেই, এটা আমরা কুলম্বের সূত্রের সাহায্যে খুব তাড়াতাড়ি একটা লাইনে লিখে ফেলতে পারি। এটা অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড, এখানকার এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু 1/4πε0 Q/r² ইন্টু আর ক্যাপ, যেখানে আর ক্যাপ হলো এখানে এই সরল রেখা বরাবর একটা ইউনিট ভেক্টর, এবং ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জ থেকে সবসময় রেডিয়ালি আউটওয়ার্ড থাকে, তো এটা আউটওয়ার্ড ইউনিট ভেক্টর। এটা আমরা সবাই জানি। কিন্তু যদি আমাকে বলা হয় যে একটা এরকম ধাতব একটা গোলক, ধরা যাক একটা তামার গোলক, তার ওপর প্লাস কিউ পরিমাণ আধান ছড়ানো আছে, এবার বলা হলো যে কেন্দ্র থেকে আর দূরত্বে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন বের করতে। হ্যাঁ, এটাকেও কুলম্বের সূত্র অ্যাপ্লাই করে আমরা করতেই পারি, কিন্তু কমপক্ষে 1 থেকে 1.5 পৃষ্ঠার একটা ক্যালকুলেশন তোমাকে করতে হবে। আমরা যদি কুলম্বের সূত্র এখানে অ্যাপ্লাই না করে গাউসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে বড় জোর 3 থেকে 4 লাইনের মধ্যে আমরা কিন্তু এই এক্সপ্রেশন সঠিকভাবে বের করতে পারবো। তো এই জন্যই বলছিলাম যে গাউসের সূত্র অনেকটা জাদু মন্ত্রের মতো, অনেক কঠিন ক্যালকুলেশনকে সহজ করে দেয়। শুধু এই প্রবলেমটাই না, এটা জাস্ট একটা উদাহরণ বললাম। আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সে আরও কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো অন্যান্য সূত্র অ্যাপ্লাই করে করতে গেলে বেশ টাফ হয় বা করতে অনেক সময় লাগে, ক্যালকুলেশন বেশি করতে হয়, কিন্তু গাউসের সূত্রের সাহায্যে আমরা খুব দ্রুত সেই প্রবলেমগুলোকে সলভ করতে পারি। এবার আমরা গাউসের সূত্র সংক্রান্ত আলোচনায় প্রবেশ করব, কিন্তু তার আগে আমাদের শিওর হতে হবে যে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে কিনা। যদিও ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে আমরা এর আগে একটা ভিডিও করেছি, সেখানে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা যদি ভিডিওটা মিস করে থাকো, তাহলে আমি বলবো তোমাদের একবার ভিডিওটা দেখে নিতে। এর লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তবু আজকে এই গাউসের সূত্রে প্রবেশ করার আগে আমি ছোট্ট একটা ইন্ট্রোডাকশন ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে দিয়ে দেব, যাতে তোমাদের এই ভিডিওটা বুঝতে কোনো সমস্যা না হয়। তো এবার আমরা দেখব তড়িৎ ফ্লাক্স কি। ধরা যাক এটা একটা তল এস। তো আমরা সবাই জানি যে তল একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং তল ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে ওই তলের ক্ষেত্রফল, এবং তলের ডিরেকশন হবে তলের থেকে লম্ব। তো দেখো এখানে এস তল একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রয়েছে, তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই ভেক্টর। এস তলের ওপর একটা ছোট একটা অংশ ধরা হয়েছে ডিএস ক্ষেত্রফলের। তাহলে ডিএস ভেক্টরকে আমি বলতে পারি ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু ডিএস, অর্থাৎ এই ছোট ক্ষেত্রটার ক্ষেত্রফল ইন্টু এন ক্যাপ, যেখানে এন ক্যাপ হচ্ছে এই ছোট অংশের মধ্যবিন্দু থেকে অভিলম্ব ডিরেকশন। তাহলে ডিএস ভেক্টরের ডিরেকশন আর এন ক্যাপের ডিরেকশন কিন্তু একই, অর্থাৎ ডিএস ভেক্টরও ওই একই ডিরেকশানে। এখন এই বিন্দুতে যদি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এটা হয়, এবং ডিএস ভেক্টর এবং ই ভেক্টরের মধ্যে ডিরেকশন, দুটো ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স ফাই সেটা সমান সমান ইন্টিগ্রাল, এটা সারফেস ইন্টিগ্রাল, এই সারফেসের ওপর, যে সারফেসের মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স আমরা বের করতে যাচ্ছি, সারফেস এস ই ডট ডিএস। তো আমরা এটা যদি ইন্টিগ্রালটা করি, তাহলে আমরা এই তলের মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স পেয়ে যাব। এখন এটা একটু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, কিন্তু এটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি দুটোভাবে। কীরকম? ধরা যাক এখানে একটা তল আছে এবং এখান দিয়ে বায়ু প্রবাহ হচ্ছে। ধরা যাক এই আমার হাতের একটা তল, এই তলের মধ্যে দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, এখান থেকে বায়ু এপাশে প্রবাহিত হচ্ছে। তো আমরা বায়ু কতটা আয়তনের বায়ু এই তলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে পাস করছে, আমরা সেটাকে তড়িৎ ফ্লাক্সের সাথে তুলনা করতে পারি যদি বায়ুর বেগ ভেক্টরকে আমরা রিপ্লেস করি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর দিয়ে। আমি আবার বলছি
যে এই তলের মধ্য দিয়ে যদি বায়ু প্রবাহের হার অর্থাৎ বায়ুর যে আয়তন পার ইউনিট টাইমে এই তলের মধ্যে দিয়ে পাস করছে, আমরা সেইটাকে তড়িৎ ফ্লাক্সের সাথে তুলনা করতে পারি যদি বায়ুর বেগ ভেক্টর, এটা কিন্তু আয়তন আর এটা হচ্ছে বায়ুর বেগ ভেক্টর, এই বেগ ভেক্টরকে আমরা যদি ইলেকট্রিক ফিল্ড দিয়ে রিপ্লেস করি তাহলে এই তলের মধ্যে দিয়ে কি পরিমাণ বায়ু পার ইউনিট টাইমে প্রবাহিত হচ্ছে সেটা তড়িৎ ফ্লাক্সের সাথে সমতুল্য। আবার অন্য আর একটা ভাবেও আমরা এই তড়িৎ ফ্লাক্সের এই ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন অর্থাৎ তড়িৎ ক্ষেত্র রেখা দিয়ে, অনেকে এটাকে তড়িৎ বলরেখাও বলে থাকে। তো এইগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। তোমরা জানো এটা একটা কাল্পনিক রেখা এবং এই কাল্পনিক রেখা যত ঘন হয় ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ তত বেশি বলে আমরা ধরে নিই। কাল্পনিক রেখাগুলো যত হালকা হয় বা একটু দূরে দূরে থাকে তখন আমরা সেখানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কম বলে ধরে নিই। আর এই তড়িৎ ক্ষেত্র রেখার স্পর্শক বরাবর সবসময় তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন নির্ধারিত হয়। তো আমরা যদি এখানে একটা তলের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্র রেখা পাস করেছে সেটা তড়িৎ ফ্লাক্সের সমানুপাতিক। এখন তড়িৎ ফ্লাক্স বাড়তে বা কমতে পারে কিভাবে, আমরা যদি এখান থেকে কনসিডার করি, সেটা হচ্ছে আমরা যদি ক্ষেত্রফলটাকে বাড়িয়ে দিই, এই ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে, তাহলে দেখো তড়িৎ বলরেখা অনেক বেশি পরিমাণ পাস করতে পারবে, তাহলে তড়িৎ ফ্লাক্স বাড়তে পারে। আবার যদি ফিল্ড স্ট্রেংথ বাড়িয়ে দিই ক্ষেত্রফলকে একই রেখে এই ক্ষেত্রের, তাহলে দেখো ফিল্ড স্ট্রেংথ বেড়ে গেলে ফিল্ড লাইনগুলো অনেক বেশি ঘন সন্নিবিষ্ট হবে, অর্থাৎ ওই একই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তখন অনেক বেশি ফিল্ড লাইন পাস করবে, অর্থাৎ সেক্ষেত্রে ফ্লাক্স বাড়বে। কিন্তু এগুলো কোনোটাই কোয়ান্টিটেটিভ নয়, অর্থাৎ এখান থেকে আমি তড়িৎ ফ্লাক্সের এক্স্যাক্ট মান কত সেটা কিন্তু বের করতে পারবো না। আমরা শুধুমাত্র বলতে পারি যে যত বেশি পরিমাণ তড়িৎ ক্ষেত্ররেখা এখান থেকে পাস করবে এই তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্সের মানও তত বেশি হবে। এবার আমরা এই তড়িৎ ফ্লাক্সের আইডিয়াকে কাজে লাগিয়ে গাউসের সূত্রটি প্রমাণ করব। অবশ্যই জেনারেল ওয়েতে না, আমাদের হায়ার সেকেন্ডারি লেভেলে যেভাবে প্রমাণ করা সম্ভব আমরা সেটাই করব। তো ধরা যাক এখানে ফ্রি স্পেসে একটা কিউ আধান আছে, কিউ আধানের চারপাশে দেখো একটা গোলকাকৃতির তল ধরা হয়েছে এবং এই তলটাকে আমরা এস তল বলে থাকি এবং অনেকে এই তলটাকে গাউসিয়ান সারফেসও বলে। তো এই তলটা কীরকম, গোলকাকৃতির বলে ধরেছি এবং অনেকটা ফুটবলের চামড়া যেমন একটা তল ঠিক সেরকম একটা তল, এবং এই গোলকাকৃতির যে গোলকটা আমরা কল্পনা করেছি যে তল দিয়ে, সেই গোলকের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। এখন আমরা কি করব, আমরা এই কিউ আধানের জন্য এই তলের মধ্য দিয়ে মোট যে তড়িৎ ফ্লাক্স সেটা আমরা বের করব এবং সেখান থেকেই আমরা গাউসের সূত্রের প্রমাণ বা গাউসের সূত্রের এক্সপ্রেশন পেয়ে যাব। এখন দেখো ধরা যাক এইখানে আমরা একটা ছোট একটা তল কল্পনা করলাম, এই তলের ওপর এই তলের একটা ছোট অংশ, সেটাকে আমরা ডিএস নাম দিলাম। তাহলে ডিএস এর ডিরেকশন হবে নিশ্চয়ই রেডিয়ালি আউটওয়ার্ড, অর্থাৎ এইটা হচ্ছে ডিএস ভেক্টরের ডিরেকশন বা ডিএস ভেক্টর আমরা এইভাবে আঁকতে পারি। তো এখন যদি তোমাকে বলা হয় যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত এই আধানের জন্য, যেহেতু এই ছোট তলটা এটা এই সারফেসের ওপরই আছে অর্থাৎ এস তলের ওপর আছে, সেহেতু এর ব্যাসার্ধ যদি আর হয় এই গোলকটার, তাহলে এখান থেকে এই দূরত্বটাও নিশ্চয়ই আর হবে। তাহলে দেখো কুলম্বের সূত্রের সাহায্যে আমরা সহজেই ইলেকট্রিক ফিল্ড এখানে বলতে পারি, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ড হবে, অর্থাৎ এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর সমান সমান 1/4πε0 কিউ বাই, এখানকার দূরত্ব যেহেতু আর, তাহলে কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। আমরা আগেও বলেছি যে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয় রেডিয়ালি আউটওয়ার্ড, তাহলে এখানেও রেডিয়াস বরাবর বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ভেক্টরও এই দিকে ডিরেক্টেড। তাহলে আমরা দেখলাম যে এই ক্ষেত্রে ডিএস ভেক্টর অর্থাৎ তল ভেক্টরের ডিরেকশন এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেম, অর্থাৎ ডিএস ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি।
শুধু এই পয়েন্টে না, আমরা যে কোনো পয়েন্টে, এই তলের ওপর যে কোনো পয়েন্টে, ধরা যাক যদি এখানে আর একটা ছোট তল কল্পনা করে এইখানে আমি ভাবি, তো এখানেও ডিএস ভেক্টর হবে রেডিয়ালি আউটওয়ার্ড এবং ইলেকট্রিক ফিল্ড ভেক্টরও হবে রেডিয়ালি আউটওয়ার্ড। আবার যদি আমি এখানে একটা পয়েন্ট কল্পনা করি, একটা ছোট তল কল্পনা করে, তাহলে সেক্ষেত্রেও ডিএস ভেক্টরও রেডিয়ালি আউটওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরও রেডিয়ালি আউটওয়ার্ড। অর্থাৎ ওই পুরো সারফেসের ওপর যে কোনো বিন্দুতে আমি যদি কনসিডার করি, তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ডিএস ভেক্টরের ডিরেকশন সেম হবে। তাহলে দেখো, আমরা এই পুরো সারফেসের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্সের যে ফর্মুলা লিখতে পারি, সেটা ফাই ইজ ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস। যেহেতু এটা একটা বদ্ধ তল, তাই আমরা এটাকে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল লিখেছি। এখন দেখো, ই ডট ডিএস ইজ ইকুয়াল টু ই ডিএস কস 0 ডিগ্রি, কারণ প্রত্যেক বিন্দুতে ডিএস ভেক্টর এবং ই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রির মান 1, তাহলে আমরা এটাকে লিখতে পারি ই ইন্টু ডিএস। এখন দেখো, এই মান আমরা ফাইয়ের এক্সপ্রেশনে বসাবো, অর্থাৎ ফাই ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রাল ই ডিএস। এখন দেখো, ই ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড কি কি বিষয়ের ওপর নির্ভর করে, সেটা হচ্ছে কিউ আধানের মানের ওপর, এখানে সেটা ফিক্সড, এবং এই দূরত্বের ওপর, সেটাও দেখো এই পুরো সারফেসের ওপর আমি যে কোনো বিন্দুতেই নিই, দূরত্বটা ওই রেডিয়াসের সমান হবে, ফিক্সড। তাহলে দেখো, এই পুরো সারফেসের ওপর যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কিন্তু ফিক্সড। তাহলে আমরা এই ই কে ইন্টিগ্রালের বাইরে নিয়ে আসতে পারি, তাহলে আমরা লিখতে পারি ই ইন্টু ক্লোজ ইন্টিগ্রাল ডিএস। এখন দেখো, এই ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডিএস, এই ইন্টিগ্রালটা অবশ্যই হবে সারফেসের ওপর, যে তলের মধ্যে দিয়ে আমি তড়িৎ ফ্লাক্স বের করছি। তাহলে এই ইন্টিগ্রালের মান কত? আমরা জানি যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডিএস অর্থাৎ এই পুরো যে বদ্ধ তল তার ক্ষেত্রফল, অর্থাৎ এটা একটা গোলক, গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এখানে ক্যাপিটাল আর ব্যাসার্ধ, তাহলে এটার মান হবে 4 পাই আর স্কোয়ার। তাহলে দেখো, আমি পেলাম যে এই পুরো তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স এই কিউ আধানের জন্য সেটা হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার ইন্টু ই, যেখানে ই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান। এখন এই তড়িৎ ক্ষেত্রের মান কত সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে দেখো, আমরা লিখতে পারি ফাই ইজ ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার ইন্টু 1/4 পাই এপসিলন 0 ইন্টু ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। এখানে দেখো, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর স্কোয়ার 4 পাই, আমরা লিখতে পারি ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0। তো এটাই হচ্ছে গাউসের সূত্রের গাণিতিক রূপ এই ক্ষেত্রে। এটাকে এবার একটু সুন্দর করে লেখা যাক। তাহলে দেখো, আমরা যেটা পেলাম যে এই বদ্ধতল এস এর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সেটা হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এক্সপ্রেশন, এবং সেটা সমান সমান পেলাম কিউ বাই এপসাইলন 0। লক্ষ্য করো, এখানে তলটা কত বড় তার উপর কিন্তু নির্ভর করছে না, তলের এই যে গোলকাকৃতির তল তার রেডিয়াস কত তার উপরও নির্ভর করছে না, শুধুমাত্র নির্ভর করছে ওই তল দ্বারা মোট আবদ্ধ আধানের ওপর। ওই জন্য আমরা এই কিউকে অনেক সময় কিউ এনক্লোজড বলে থাকি, অর্থাৎ কিউ ইএনসি শর্টে লিখি, আর জাস্ট এপসিলন 0 অর্থাৎ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এখন এক্ষেত্রে তোমাদের মনে কিছু প্রশ্ন আসতে পারে, সেটা কীরকম, যে আমরা তো একটা বিশেষ আকৃতির তলের জন্য গাউসের সূত্রের প্রমাণ করলাম, তাহলে এই সূত্র কি শুধুমাত্র এই আকৃতির তলের জন্যই প্রযোজ্য, নাকি অন্য আকৃতির তলের জন্যও এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি? একটু এটাকে ভাবা যাক। ধরা যাক যে এখান থেকে বায়ু প্রবাহিত হয়ে বাইরের দিকে চলে যাচ্ছে, তাহলে এই তলটার আকৃতি গোলক আকৃতির হোক বা তলটা এরকম অন্য কোনো শেপের হোক, সেক্ষেত্রে কিন্তু পার সেকেন্ডে কতটা বায়ু বেরিয়ে যাচ্ছে সেটার মান কিন্তু একই থাকবে, অর্থাৎ মোট তড়িৎ ফ্লাক্স কিন্তু একই থাকবে। এখানে তলের শেপের ওপর ডিপেন্ড করে না।
একইভাবে আমরা তড়িৎ বলরেখা দিয়েও এটাকে ব্যাখ্যা করতে পারি যে এই আধানের জন্য যতগুলো তড়িৎ বলরেখা বাইরের দিকে ডিরেক্টেড থাকবে তারা এই গোলকাকৃতির তলকেও যতগুলো পাস করবে, অন্য আকৃতির তলকেও ঠিক ততগুলোই পাস করবে। তাই আমরা বলতে পারি আমরা হয়তো একটা বিশেষ আকৃতির তল ধরে নিয়েছি ক্যালকুলেশনের সুবিধার জন্য, কিন্তু এই গাউসের সূত্র সেটা যে কোনো আকৃতির তলের জন্যই প্রযোজ্য। দ্বিতীয় পয়েন্ট, বলা যেতে পারে যে এই আধানটা এটা সেন্টারে আছে, আমরা এটা ধরে নিয়েছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। এই আধানটা যদি সেন্টারে না থাকে, এখানে 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 বা অন্য কোনো জায়গায় থাকে, তাহলে কি টোটাল ফ্লাক্সের কোনো চেঞ্জ হবে? অর্থাৎ গাউসের সূত্র কি তখনও কাজ করবে? করবে। তার কারণ আমরা ওই একইভাবে ভিজুয়ালাইজ করতে পারি যে এই এখান থেকে ধরা যাক বায়ু প্রবাহ হচ্ছে, অর্থাৎ এটা বায়ু প্রবাহের সোর্স যেখান থেকে বায়ু বাইরে বেরিয়ে আসছে। তো সেই সোর্সটা এখানে থাক, এখানে থাক, এখানে থাক, এখানে থাক, যেখানেই থাকুক, যে পরিমাণ বায়ু বাইরে বেরিয়ে আসছিল আগে টোটাল সারফেস দিয়ে, এখনও ঠিক সেই পরিমাণ বায়ুই পার সেকেন্ডে সারফেস দিয়ে বাইরে বেরিয়ে আসবে। তাই এখানে চার্জের পজিশনের ওপর ডিপেন্ড করে না। আর একটা বিষয় আমরা মাথায় রাখবো অবশ্যই, যে এই তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান কত, বা আমাকে বলা হলো এই তলের ওপর কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত, সেটা নির্ণয় করতে গিয়ে আমরা যদি গাউসের সূত্র অ্যাপ্লাই করি, তো সেক্ষেত্রে আমাদের শুধু কনসিডারে আনতে হবে যে এই তলের ভিতরে কতটা চার্জ আবদ্ধ আছে। তলের বাইরে কোনো চার্জ থাকলে আমাদের কিন্তু কনসিডারেশনে সেই চার্জ আসবে না। অর্থাৎ যদি এখানে আর একটা চার্জ থাকে, আমাকে বলা হলো যে এই তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত, আমি কিন্তু গাউসের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই চার্জের কথা আমরা ভাববো না। আমরা শুধু ভাববো যে ওই তল দ্বারা কি পরিমাণ চার্জ এর মধ্যে মোট আবদ্ধ আছে। একটা ছোট প্রবলেম দেখলেই তোমরা এই বিষয়টা পরিষ্কারভাবে আরও বুঝতে পারবে। দেখো, এই প্রবলেমে বলা হচ্ছে এই পাশের যে চিত্রটা দেয়া আছে এর মধ্যে এখানে একটা প্লাস কিউ আধান আছে, এখানে একটা মাইনাস কিউ আধান আছে, যেটা এই এস তল দ্বারা আবদ্ধ, এবং বাইরেও একটা আধান আছে প্লাস কিউ। বলা হচ্ছে তাহলে এই তলের মধ্যে দিয়ে, অর্থাৎ এই এস তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে। তো আমরা এখানে গাউসের সূত্র যদি অ্যাপ্লাই করি যে ওই তলের মধ্যে দিয়ে যে মোট তড়িৎ ফ্লাক্স সেটা কিউ এনক্লোজড বাই এপসাইলন জিরো। তো এক্ষেত্রে দেখো কিউ এনক্লোজড কত হবে, অর্থাৎ তল দ্বারা আবদ্ধ আধান সেটা হচ্ছে প্লাস কিউ আর মাইনাস কিউ এর যোগফল, অর্থাৎ প্লাস কিউ প্লাস মাইনাস কিউ। তো আমরা এটা করলে পেয়ে যাব 0। তাহলে এই এস তল এর মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স নির্ণয় করার জন্য আমি অবশ্যই তলের বাইরে যে চার্জ আছে সেটার কথা ভাববো না, শুধুমাত্র এর ভেতরের আধানের কথাই ভাববো। ভেতরে আধান, মোট আধান 0, তাই এক্ষেত্রে মোট তড়িৎ ফ্লাক্স হবে 0/ε0, দ্যাট ইজ 0, অর্থাৎ ডি অপশানটা আমাদের উত্তর হবে। এবার এসে দেখে নিই গাউসের সূত্রের ওপর ভিত্তি করে বিভিন্ন পরীক্ষায়, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা অল ইন্ডিয়া বেসিস অন্যান্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে। তো এটা 2018 সালে আসা উচ্চ মাধ্যমিকের একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে বায়ু মাধ্যমে রাখা একটা ঘনকের ভিতর কিউ আধান আছে। তো এই কিউ আধানের জন্য ঘনকের 6টা তলের মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে। তো দেখো, ঘনকের 6টা তল এই কিউ আধানকে আবদ্ধ করেছে, কিন্তু কিউ আধান এনক্লোজড ওই 6টা তল দ্বারা। তাহলে গাউসের সূত্র অনুসারে মোট তড়িৎ ফ্লাক্স এই 6টা তলের মধ্যে দিয়ে নিশ্চয়ই কিউ এনক্লোজড বাই এপসাইলন 0 হবে। এখানে কিউ এনক্লোজড হচ্ছে কিউ বাই এপসাইলন 0, এটাই হচ্ছে উত্তর হবে তড়িৎ ফ্লাক্সের। তাহলে আমাদের এখানে এই প্রথম অপশানটা উত্তর হবে। দেখো, এই প্রবলেমটা কিন্তু খুবই সিম্পলিয়েস্ট প্রবলেম বলা যেতে পারে, কিন্তু এই প্রবলেমটা অন্য অনেকভাবে আসতে পারে। অর্থাৎ এই ঘনক সংক্রান্ত প্রবলেম গাউসের সূত্রের অ্যাপ্লিকেশান হিসেবে অনেকভাবে আসতে পারে। তার কয়েকটা নমুনা আমরা এবার লক্ষ্য করব। ধরা যাক ওই একই টাইপের একটা প্রবলেম, বলা হচ্ছে যে একটা ঘনকের মধ্যে কিউ আধান আছে। এবার বলা হচ্ছে একদম মাঝখানে কিউ আধান আছে, বলা হচ্ছে যে কোনো একটা তলের মধ্যে দিয়ে, ধরা যাক এই তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত। তো আমরা একটু আগে দেখলাম যে 6টা তলের মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স হচ্ছে phi = q/ε0। যেহেতু এটা ঘনক এবং ঠিক মাঝখানে কিউ আধানটা আছে, তাহলে 6টা তলের প্রত্যেক তলের মধ্যে দিয়ে সমান পরিমাণ তড়িৎ ফ্লাক্স
প্রবাহিত হবে। তাহলে যে কোনো একটা তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে 1/6 ইন্টু দিস। এবার ধরা যাক যে আধানটা তলের যে কোনো একটা তলের মাঝখানে রয়েছে। তাহলে দেখো এই আধানটা কিন্তু এই 6টা তল দ্বারা পুরোপুরি এনক্লোজড হয়নি। একটা তলের যদি কোথাও একটা আধান থাকে, তলের এই বিন্দুতে যদি একটা আধান থাকে, তাহলে সেই আধানের জন্য যতগুলো তড়িৎ বলরেখা আমরা ভাবতে পারি তার অর্ধেক থাকবে বাইরে, অর্ধেক থাকবে ভিতরে। অর্থাৎ যত তড়িৎ বলরেখা কিছু অর্ধেক থাকবে ভিতরের দিকে আর অর্ধেক থাকবে বাইরের দিকে। তাহলে এই আধানের জন্য দেখো মোট তড়িৎ ফ্লাক্স সেটা ফাই ইজ ইকুয়াল টু গাউসের সূত্র অনুসারে Q/ε0। কিন্তু যেহেতু অর্ধেক তড়িৎ বলরেখা বাইরের দিকে আর অর্ধেক ভিতরের দিকে, তাহলে এই ঘনকের যে তলগুলো সেটা দ্বারা অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স হবে হাফ ইন্টু দিস। এবার ধরা যাক আধানটা ঘনকের ভেতরে নেই, ঘনকের একটা কর্নারে বসানো আছে। তাহলে এই তলগুলোর মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কি হবে? বা যদি এইভাবে বলা হয় যে কোন তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স 0 হবে আর কোন তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স থাকবে, আমরা সবটাই এখানে দেখব। তো দেখো এই আধান থেকে যে পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হবে তার মাত্র 1/8 অংশ এই ঘনকের মধ্যে প্রবেশ করবে। মাত্র 1/8 অংশ। কেন 1/8 অংশ? একটু ভাবা যাক। আমরা এইটার মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব, যদিও এটা কোনো প্রপার টিএলএম নয়। দেখো আমরা যদি ধরে নিই যে এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে আমরা ঘনক এখানে কটা ভাবতে পারি? এইটাকে আমি কমন ধরে, অর্থাৎ এই সেন্টারটাকে আমি যদি কমন ধরে নিই, কমন ধরে কটা ঘনক এখানে ভাবতে পারি? যেমন দেখো এই অ্যাক্সিস, এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিস, এই তিনটে অ্যাক্সিস দিয়ে আমি একটা ঘনক এখানে কল্পনা করতে পারি। আবার দেখো এই অ্যাক্সিস, এই অ্যাক্সিস এবং এই অ্যাক্সিস, এই তিনটে অ্যাক্সিস দিয়ে আমি এখানে একটা ঘনক কল্পনা করতে পারি। একইভাবে দেখো এই অ্যাক্সিস, এই অ্যাক্সিস এবং এই অ্যাক্সিস, এই তিনটে অ্যাক্সিস দিয়ে আমি এখানে আর একটা ঘনক কল্পনা করতে পারি। এবং একইভাবে এখানে আর একটা ঘনক আমি কল্পনা করতে পারি এইটা, এইটা আর এইটা দিয়ে। তাহলে আমি পেলাম XY তলের উপরেই আমি 4টে ঘনক কল্পনা করতে পারছি যাদের কমন একটা কর্নার হচ্ছে এই সেন্টার। একইভাবে আমি নিচেও 4টে ঘনক কল্পনা করতে পারি যাদের কমন একটা কর্নার আছে এই সেন্টার। তাহলে দেখো আমরা একটা কর্নারকে কমন রেখে মোট 8টা ঘনক চারপাশে আমি ভাবতে পারি টোটাল স্পেসে। অর্থাৎ এই সেন্টারটাকে আবৃত করতে, অর্থাৎ কভার করতে মোট 8টা ঘনক, উপরে 4টে নিচে 4টে ঘনক লাগবে। তাহলে আমি বলতে পারি যে এই সেন্টারে যদি কোনো আধান থাকে তাহলে সেই আধানের থেকে যতগুলো তড়িৎ বলরেখা উৎপন্ন হবে তার একটা ঘনকের মধ্যে তার নিশ্চয়ই 1/8 অংশ থাকবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এই ঘনকটার থেকে যত তড়িৎ বলরেখা তার 1/8 অংশ যদি এই ঘনকের মধ্যে প্রবেশ করে, তাহলে তড়িৎ ফ্লাক্স হবে এই ঘনকের বিভিন্ন তলের মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স হবে ফাই ইজ ইকুয়াল টু টোটাল তড়িৎ ফ্লাক্স Q/ε0 তার 1/8 অংশ। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার, দেখো যেহেতু এই কর্নারে চার্জটা আছে, তাহলে এখান থেকে নির্গত তড়িৎ বলরেখা দেখো এই তলটার সাথে সমান্তরাল হবে। আবার এই তল ভেক্টর যেটা, সেটা হবে এই তলের সাথে অভিলম্ব ডিএস ভেক্টর। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যে ডিরেকশন হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তড়িৎ ফ্লাক্স এই তলটার মধ্যে দিয়ে কত? ডি ফাই যদি ভাবি, তাহলে দেখো ই ডট ডিএস ভেক্টর। যেহেতু ডিএস ভেক্টর আর ই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে হলো ই ইন্টু ডিএস ইন্টু কস 90 ডিগ্রি। কস 90-র মান 0, তাহলে এই তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান হলো 0। শুধু এই তল না, এই কর্নারের সাথে যে কটা তল সংযুক্ত আছে, অর্থাৎ এই তলটা আর এই ফ্রন্ট যে সারফেস এটা, এই তিনটের ক্ষেত্রেই একইভাবে তড়িৎ ফ্লাক্স 0 হবে।
তাহলে 6টা তলের মধ্যে 3টে তলের মধ্যে দিয়ে এক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সের মান 0 হচ্ছে। তাহলে বাকি আর 3টে তলের মধ্যে দিয়ে কি তড়িৎ ফ্লাক্স থাকবে? এক্ষেত্রে আমরা যদি বলি যে ওই 3টে তলের মধ্যে দিয়ে গড়ে কত তড়িৎ ফ্লাক্স হচ্ছে প্রতিটি তলে, তাহলে সেক্ষেত্রে আবার আর একটা 1/3 গুণ হবে। তো প্রশ্ন আমাদের খেয়াল করতে হবে, যে প্রশ্নে যেমন ডিমান্ড করবে আমাদের উত্তর সেইভাবে করতে হবে। এবার আমরা দেখব 2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর একটা প্রবলেম। তো এখানে বলছে যে একটি অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে কিউ আধান আছে, অর্থাৎ অর্ধবৃত্তাকার তল বলতে এখানে উল্টানো বাটির মতো একটা তলের কথা ভাবা হচ্ছে। তো এখানে কেন্দ্রে দেখো প্লাস কিউ আধান আছে। বলছে এই তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে, এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে। তো আমরা দেখো এখানে আমরা যদি দেখি যে একটা আধান যেখানে রয়েছে সেটা কিন্তু এই তল দ্বারা, অর্থাৎ এটাকে যদি আমি এস তল ভাবি, তাহলে এস তল দ্বারা কিন্তু পুরোপুরি আবদ্ধ না। আধানটাকে পুরো আবৃত করতে গেলে আমরা এই পুরো গোলক ভেবে নিতে পারি। তাহলে দেখো এখন এই আধানের জন্য এই পুরো গোলকের মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স গাউসের সূত্র অনুযায়ী ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0 হবে। এখন যেহেতু এর নিচের যে তলটা সেটা আমাদের বাস্তবে নেই প্রবলেমে, শুধু উপরের হাফটা আছে, তাহলে নিশ্চয়ই তড়িৎ ফ্লাক্স এই উপরের তল দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে হাফ অফ দিস, অর্থাৎ আমাদের এই বি অপশানটা উত্তর হবে। এবার আমরা একটা ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আলোচনা করব। দেখো এই প্রবলেমে বলা হয়েছে যে একটা ফাঁপা চোঙ, ধরা যাক এই চোঙটা, তার মাঝখানে একটা আধান কিউ আছে। এবার এর 3টে তল, এই 3টে তলের মধ্যে বলা হচ্ছে বি তল, যেটা এই তলটাকে বি তল বলা হচ্ছে। আমি যদি এই পেনটাকে আমরা যদি একটা সিলিন্ডার ধরি বা চোঙ ধরি, তাহলে এই যে একটা রাউন্ড শেপের তল, এই তলটাকে বলা হচ্ছে বি তল। আর আমরা এখানে নাম্বারিং করেছি, এটা এ তল, এটা সি তল, অর্থাৎ এইটা এ ধরা হচ্ছে, এই সমতলটাকে এ তল ধরা হচ্ছে, আর এই পাশের সমতলটাকে সি তল ধরা হচ্ছে। তাহলে এই বি তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স বলা হচ্ছে ফাই, অর্থাৎ ফাই বি সমান সমান ফাই, বি তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স। একইভাবে আমরা এ তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স ধরে নিচ্ছি ফাই এ, আর সি তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স ধরে নিচ্ছি ফাই সি। এখন দেখো প্রশ্নে বলা হচ্ছে বি তলের মধ্যে দিয়ে যদি তড়িৎ ফ্লাক্স ফাই হয়, তাহলে এ তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে। এই আধানটা এই 3টে তল দ্বারা দেখো আবদ্ধ, তাহলে গাউসের সূত্র অনুযায়ী আধানের জন্য এই 3টে তলের মধ্য দিয়ে মোট ফ্লাক্স কত, যেহেতু পুরো আধানটা আবদ্ধ এই 3টে তল দ্বারা, তাহলে 3টে তলের মধ্য দিয়ে মোট ফ্লাক্স, সেটাকে আমরা ফাই টি বলছি, ফাই টোটাল ইজ ইকুয়ালস টু নিশ্চয়ই কিউ বাই এপসাইলন 0 এটা হবে। এখন এই ফাই টোটাল সেটা নিশ্চয়ই ফাই এ প্লাস ফাই বি প্লাস ফাই সির সমান হবে। অতএব দেখো ফাই টোটাল ইজ ইকুয়াল টু ফাই এ প্লাস ফাই বি প্লাস ফাই সি। এখন প্রশ্নে আমাদের বলা হচ্ছে ফাই বি ইজ ইকুয়াল টু ফাই, তাহলে আমরা ফাই বিকে লিখলাম ফাই। আবার দেখো এই আধানটা যেহেতু সিলিন্ডারের একদম মাঝখানে বলে ধরে নিয়েছি, তাহলে এই আধানের সাপেক্ষে এই তলের ওরিয়েন্টেশন যেরকম, এই আধানের সাপেক্ষে সি তলের ওরিয়েন্টেশনও ঠিক একই রকম। তাই এই আধানের জন্য এ তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্সের যা মান হবে, সি তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্সও সেই একই মানের হবে। অতএব ফাই এ সমান সমান ফাই সি হবে। তাহলে দেখো আমাকে বের করতে হবে এ তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স, তাহলে ফাই সি সমান সমান আমরা এখানে ফাই এ বসিয়ে দেব। তাহলে দেখো এটা হচ্ছে ফাই এ, যেহেতু এখানে একটা ফাই এ আর এখানে একটা ফাই এ, দ্যাট ইজ 2 ফাই এ প্লাস ফাই, বা এখান থেকে দেখো আমি পাচ্ছি ফাই টোটাল সমান সমান, আমি যদি কিউ বাই এপসাইলন 0 বসিয়ে দিই, তাহলে কিউ বাই এপসাইলন 0 সমান সমান দেখো 2 ফাই এ প্লাস ফাই,
এখান থেকে দেখো আমরা পাচ্ছি ফাই এ সমান সমান এইটা সমান সমান হাফ ইন্টু কিউ বাই এপসাইলন 0 মাইনাস ফাই। তাহলে এইটা হবে আমাদের উত্তর। তাহলে দেখো এখানে অপশান এটা কারেক্ট হবে। আশা করি তোমরা প্রবলেমগুলো বুঝতে পেরেছো। আমরা গাউসের সূত্র সংক্রান্ত যে আলোচনা শুরু করেছিলাম সেটা এই ভিডিওতেই শেষ হচ্ছে না, কারণ একটা পার্ট এখনো বাকি রয়ে গেছে। গাউসের সূত্রের প্রমাণ করেছি আমরা, গাউসের সূত্র দিয়ে কিভাবে বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স বের করা যায় সেটা আমরা বের করেছি আজকে। কিন্তু একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে গাউসের সূত্র দিয়ে কিভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা তড়িৎ ক্ষেত্রের এক্সপ্রেশন বের করব। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব এর পরের ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে।